তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ। ধর্ষণের বিরুদ্ধে উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভে যোগ দিচ্ছেন ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ। শুধু ধর্ষণই নয়, নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনাও অনেকটা বেড়ে গেছে। মব ভায়োলেন্সের শিকারও হচ্ছেন নারীরা। এই প্রেক্ষিতে গতকাল আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে এবং আজ সহ গত কয়েকদিন ধরে আমরা সারা দেশে টানা ধর্ষণ বিরোধী নানান প্রতিবাদ, বক্তব্য, সভা, সমাবেশ, আলাপ আলোচনা অনেক কিছু শুনছি। আমাদের আজকের আলোচনার বিষয় এই নারীদের বিরুদ্ধে অপরাধসহ বিভিন্ন ধরনের অপরাধ সারা দেশে বেড়ে গেছে। এটি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা জানাচ্ছে সমাজের সব শ্রেণীর মানুষ। প্রতিবাদ বিক্ষোভ তো চলছেই। আমাদের আজকের আলোচনার বিষয় দেশে অপরাধ বৃদ্ধির দায় কার। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। হাবিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সহকারী সম্পাদক জনাব মাহবুব কামাল। মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ চলছে, এরই মধ্যে আমরা জানিয়েছি। এই ঘটনায় সরকারও নড়ে চড়ে বসেছে। আজ সরকারের 3 গুরুত্বপূর্ণ উপদেষ্টা এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তারা জানিয়েছেন ধর্ষণ এবং ধর্ষকের বিচার দ্রুত করার জন্য তারা প্রচলিত যে আইনটি আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, সে আইনটির কিছু সংশোধন করবেন। আমরা এই বিষয়ে একটা প্রতিবেদন দেখে আলোচনা শুরু করব। মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে পুরো দেশ। ধর্ষকদের ফাঁসির দাবিতে মিছিল বিক্ষোভে সামিল হয়েছে ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব সব শ্রেণী পেশার মানুষ। এমন পরিস্থিতিতে রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টাকে সঙ্গে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, মাগুরার ঘটনায় আটক 4 জনের কাউকেই ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকবে। এই ঘটনার বিচার কাজ 180 দিন বা 6 মাসের মধ্যে শেষ করার আদেশ দিয়েছে উচ্চ আদালত। কেন বিচারের দীর্ঘসূত্রিতা, এই নিয়েও সমালোচনায় সরব নেটিজেনরা। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, ধর্ষণের প্রচলিত আইনে সংস্কার করা হচ্ছে, যা 15 দিনের মধ্যে তদন্ত ও 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আসিফ নজরুল জানান, এই সময়ের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন করা যাবে না। ধর্ষণের বিচার ঝুলে যাওয়ার অন্যতম কারণ ডিএনএ প্রতিবেদন পেতে সময় লাগা। উপদেষ্টা বলেন, সুস্পষ্ট প্রমাণ থাকলে বিচারক চাইলে ডিএনএ রিপোর্ট ছাড়াই বিচার কাজ চালিয়ে নিতে পারবেন। আনা হচ্ছে সেই সংশোধনীয় আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু। উপদেষ্টারা জানান, রাস্তাঘাটে যৌন নিপীড়ন বন্ধে চালু করা হচ্ছে টোল ফ্রি হটলাইন। তদারকিতে থাকবে আলাদা সেল। কিভাবে সঠিক তথ্য নিশ্চিতের মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায় এবং জনগণকে এনগেজড রাখা যায়, সেই ক্ষেত্রে আমরা মিডিয়ার স্টেক হোল্ডারদের সাথে বসব। নারীরা ঘরে বাইরে নির্বিঘ্নে কাজ করতে পারে তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কেউ বাধা দিলে আইনের আওতায় আনা হবে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোনো হামলাও বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জনাব হাবিবুর রহমান হাবিব, সরকারের এই উদ্যোগে আপনি কতটা সন্তুষ্ট? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে গ্লোবাল টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে
আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সহালোচক মাহবুব কামালকে আমার শুভেচ্ছা। আমি প্রথম আসলাম আপনার অনুষ্ঠানে, এমন একটা প্রশ্ন আমাকে করেছেন, এমন একটা বিষয় নিয়ে আমার কাছে খুব কাঠখোট্টা উত্তর। 90 দিন লাগবে কেন? যত তাড়াতাড়ি পারা যায়, এটা এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নেই। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে যত দ্রুত, তার মানে 90 দিনের ভিতরে সব কাজ শেষ করতে হবে। 90 দিনও অনেক দিন সময় হয়ে যাবে। মানে তা যদি এরকম আপনি পরপর কয়েকটা ঘটনা ঘটান, শাস্তিটা দিয়ে দেন, তাহলে কেউ সাহস পাবে না। ধর্ষণ করার পর তার মরেই যদি যেতে হয়, মারা যদি যেতে নিশ্চিত হয়ে যায়, মৃত্যু নিশ্চিত হয়ে যায়, তাহলে এই পথ থেকে অনেকে সরিয়ে আসবে। এটা একটা অন্যায়, জঘন্য অন্যায়। তো এই জন্য সরকার উদ্যোগ নিয়েছেন, তার সাথে আমি আরও এগিয়ে নিয়ে আসার কথা আমি বলবো। পাশাপাশি আর একটা আইন করতে হবে, সেটা হলো যে এই সুযোগ নিয়ে আবার কেউ যেন মিথ্যামিথ্যে মামলা না করে, কাউকে হয়রানি না করে। হয়রানি না, মিথ্যামিথ্যে মামলা করলে সেটার কিন্তু আবার উল্টা বিচার হতে হবে, তাহলে এটা হবে। আর পাশাপাশি এই যে ধর্ষণকারীদের তো মৃত্যুদণ্ড অবশ্যই দিতে হবে। এবং সে যদি বিবাহিত হয়ে থাকে, অনেক সময় বিবাহিত দেখে, তার যদি জমি জমা থেকে থাকে, তার জমি জমাগুলি বাজেয়াপ্ত করে ওই যাকে ধর্ষণ করা হচ্ছে সেই পরিবার না হোক, মানে সমাজের দুস্থ পরিবারের জন্য সহায়তা করতে হবে। তাহলে ওই ধর্ষক ভাববে ধর্ষণ করার পর আমাকে তো মরতেই হবে, পাশাপাশি আমার জমি জমা যখন সরকার বাজেয়াপ্ত করে নিয়ে যাবে, তখন আমার পরিবার, তারও তো সন্তান, শিশু বাচ্চা, তাদের তো আছে, তা ওই ভয়ে তখন আর ওই দিকে কেউ যাবে না। আর যদি কোনো অবিবাহিত ছেলেরা করে থাকে, তাহলে তার নিজস্ব যে তার বাবার পক্ষ থেকে যে সম্পত্তি তার পাওয়ার কথা, সেটিও সেখানে বাজেয়াপ্ত করে সেটা অন্য ভালো কাজে লাগাতে হবে। এইরকম যদি আপনার কড়া করে নির্দেশনা যদি আসে এবং তার বিচার কাজ যদি খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে এবং ফাঁসিটাও যদি তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে অনেকে তখন ভাববে এরকম একটা ঘটনা ঘটার দিকে জীবনটা হারানোর কী দরকার। এই যে দীর্ঘদিনের ঘটনা ঘটেই যাচ্ছে, দিনের পর দিন পার হচ্ছে, সময় পার হচ্ছে, আবার অনেকে আবার জামিন নিয়ে যাচ্ছে, জামিন নিয়ে গিয়ে আবার পাল্টা হুমকি দিচ্ছে। এই জন্য অনেক ঘটনা আছে, ধামাচাপা দেয়। সমাজে অনেক ঘটনা আছে, জোর করে বাড়িতে গিয়ে অস্ত্র নিয়ে গিয়ে ধর্ষণ করে, মামলা তারা করতে পারে না ভয়ে। এরকম একটা ঘটনা যখন বিএনপি ক্ষমতায় ছিল, নওগাঁর রাজনগর আত্রা এলাকা, একজন, ওর নাম কী ছিল, মিন্টু, হিন্দু, আবার সে সরবরাহ করতো, সে ডাকাতি করতো, মানুষের বাড়িঘর লুট করতো, শেষ পর্যন্ত সে এই অপকর্মগুলি করতো। এটা বাংলা ভাইয়ের আবির্ভাব হলো, তো তখন কিন্তু বাংলা ভাইয়ের আবির্ভাব হয়েছে ওই ঘটনাকে প্রতিরোধ করার জন্য। যদি বাংলা ভাইয়ের আবির্ভাবটা আমি ওইভাবে সমর্থন করি না, কিন্তু ওরা প্রথমে যখন এসেছিল, পুলিশ ছিল অসহায়। অসহায় মানে পুলিশ ভয় কিছু করে না, অথবা পুলিশ কোনো কিছুর বিনিময়ে অনেক কিছু তাকিয়ে দেখে না। তো এখনও যে পুলিশ সব সহজ হয়ে গেছে তা না, এখনও পুলিশ মিথ্যা মামলা নেয়, এখনও ঘটনা ঘটেনি সেই মামলা দেয়, এখনও একজন অস্ত্রবাজি করে নাই সেই মামলা দেয়, আবার একজন অস্ত্রবাজি করে সেটাও দেয় না। তো এখন শুধু এটা হতে হবে। পাশাপাশি সমাজের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই যে প্রতিটা পরিবার থেকে যদি আমরা এইগুলি যদি আলোচনা করি, প্রতিদিন আমরা আলোচনায় নিয়ে আসি যে এই ধরনের কোনো ঘটনা ঘটানো যাবে না, এবং একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এবং আজকে যারা এই যে প্রতিরোধ গড়ে তুলেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে শুধু তারা না, শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না, সর্বপর্যায়ের মানুষ, সর্বপর্যায়ের মানুষ। আপনি সামাজিক সচেতনতার কথা বলছিলেন, তার আগে আইনকে আরো কঠোর হতে হবে। কিন্তু যে আইনটি আমাদের আছে, বা এতদিন নারী ও শিশু নির্যাতন বিরোধী যে আইন, সেটি যথেষ্ট কঠোর, তার কি যথাযথ প্রয়োগ আমরা করতে পারি? তার যথাযথ প্রয়োগ অনেকখানে হয়নি। তো কারণ কি? কারণ এখানে নানান ধরনের ঘটনা, যদি সরকারি দলে কেউ হয়ে থাকে, সেখানে আপনার ওটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বা বিভিন্ন কারণে ওকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কয়টা এতগুলি ধর্ষণ হয়, কত ধর্ষণ হয়েছে সমাজ, কয়টার বিচার হয়েছে, কয়টার শাস্তি হয়েছে, কয়টার মৃত্যুদণ্ড হয়েছে, কয়টার ফাঁসি দিয়েছে বলেন? শুধু মামলাই হতে থাকে। এরকম দেখতেন আপনি যেভাবে ঘটনাটাগুলি ঘটছে, পাশাপাশি দিলে আমরা ফাঁসি দিয়ে, তার মানে সরকারের বা সরকারি দলের প্রভাবের কারণে অনেক ক্ষেত্রে জঘন্য অপরাধের বিচার মতো হয় না। যেমন আমার নোয়াখালী সুবর্ণচরের যে ভোট দেওয়ার কারণে, ধানসিঁড়ে ভোট দেওয়ার কারণে 4 সন্তানের জননীকে ধর্ষণ করা হলো, তার কোনো বিচার হয়েছে? তাকে ধরতে পেরেছে? তো এরকম অনেক জায়গায় আছে। আমি কথাটা ওই জন্য বলছি যে কোথাও কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু আপনি যতই বলেন না কেন, তারপরেও সমাজের এক শ্রেণীর পশু আছে, নৃশংস আছে, জানোয়ার রূপী মানুষ আছে, তারা ধর্ষণ করবে, আবার ভয় দেখাবে যে এই কথা বলা যাবে না, বাইরে বললে তোমার পরিবার সহকারে মেরে ফেলবো। তো এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় যে কঠোরভাবে দমন করা
প্রয়োজন আছে বলে আমি মনে করি। জি মাহবুব ভাই, আপনার কাছ থেকে প্রাথমিকভাবে জানবো, আইন কঠোর করা, সামাজিক প্রতিরোধ, সামাজিক সচেতনতার কথা হাবিব ভাই বললেন, এগুলো তো আমরা অনেক বছর শুনেও আসছি, কঠোর কঠোর আইনও আমরা করছি, আগের আইনকে আরও কঠোর করছি, যেটা হাবিব ভাই বললেন যে কিন্তু প্রয়োগ নাই। কেন প্রয়োগ নাই? সরকারের প্রভাব, হস্তক্ষেপ, রাজনৈতিক শক্তি ইত্যাদি ইত্যাদি। এই বাস্তবতা তো আমাদের ছিল, ভবিষ্যতে কি থাকবে না? আচ্ছা, এখানে এক্সাম্পলারি পানিশমেন্টের কথা বললেন হাবিব ভাই। এক্সাম্পলারি পানিশমেন্ট অপরাধ দমনে কতটা সফল হয় সেটা আমি পরে আসতেছি। সফল হওয়ার উপায় কিন্তু ভিন্ন, আমি একটু পরে আসতেছি। প্রথম কথা হলো, দেখেন তারা যে এই যে বললেন কয়েকজন উপদেষ্টা, আমি কিন্তু এমনি তাকিয়েছিলাম, আমি কিন্তু শুনি নাই, কারণ এগুলো লিপ সার্ভিস, এগুলো পরীক্ষিত ব্যাপার, অ্যাবসলুটলি এগুলো মিনিংলেস। আমি তাকিয়েছিলাম যে দেখি কীভাবে কথা বলে, কন্টেন্ট শুনি নেই আমি। দেখেন, মাগুরা শব্দটি বাংলাদেশের ইতিহাসে 2বার টক অফ দি টাউন হয়েছে, 2বার। একটা আপনার খেয়াল আছে, এটা ইলেকশন 90, হ্যাঁ, মাগুরা 2 ইলেকশনে সারা দেশ এটা নিয়ে কথা বলছে। আর এবার হলো এই আসিয়াকে নিয়ে সারা দেশ কথা বলতেছে। এই 2বার টক অফ দি টাউন হয়েছে। এবং দেখেন, আসিয়া, এই যে কালকেও আমি একটা টক শোতে বলছি, সেটা হলো যে কবি আবুল হাসানের একটা কবিতার লাইন হচ্ছে, একটা পুরুষ তাকে বলুক রমণী, মানে একটা বালিকা তার ইচ্ছা হচ্ছে একটা পুরুষ তাকে রমণী বলুক। তো আসিয়া তো রমণী হয়ে উঠে নাই, রমণী হয়ে ওঠার আগেই তার উপর যে পাশবিক নির্যাতন করা হলো, এটা মানে এটার কোনো ভাষা নাই আর কি। যাই হোক, এখন প্রথমে আমি একটু বলি, এই যে মানে ধর্ষণ, তারপরে এই যে নানা রকম ছিনতাই, চুরি ডাকাতি এই যে হচ্ছে, এটার কারণটা আমরা একটু খোঁজার চেষ্টা করব, তা না হলে কিন্তু রেমেডি আমরা পাবো না। কারণটা কি? আচ্ছা, আমরা অন্যান্য অপরাধে যাওয়ার আগে ধর্ষণ সহ নারীদের বিরুদ্ধে সহিংসতা যে বেড়ে গেল, বলছি মানে বলছি সেটা হলে, দেখেন, মানুষের মধ্যে কিন্তু ধর্ষণের প্রবণতা বা যৌনতার প্রবণতা যাদের আছে তাদের সংখ্যা কিন্তু অনেক অনেক। কিন্তু কেন ধর্ষণ হয় না বা এইভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা হয় না? কারণটা হচ্ছে মানুষের মধ্যে 2টা সত্তা আছে, একটা অ্যানিমেলিটি আর একটা হিউম্যানিটি। তো অধিকাংশ সময় হয় কি, হিউম্যানিটি অ্যানিমেলিটির উপর ওভার রুল করে, ফলে অ্যানিমেলিটিটা চাপা পড়ে যায়, সে আর অপরাধ করতে পারে না। এখন কি অবস্থা সেটা আমি পরে আসতেছি। এখন যে মানে যে অবস্থা তৈরি হয়েছে দেশে, এইখানে অ্যানিমেলিটিটা চারা দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে বর্তমান সময়ে, ঠিক আছে? আমি যদি পরিবেশটা কেন বলছি, আমি ফ্রয়েডিয়ান সাইকোলজি থেকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে মানুষের মধ্যে 2টা ইনস্টিংক্ট আছে, একটা হচ্ছে লাইফ ইনস্টিংক্ট আর একটা হচ্ছে ডেথ ইনস্টিংক্ট। লাইফ ইনস্টিংক্টটা হচ্ছে মানুষ আনন্দ ফুর্তিতে সবার সঙ্গে মিলেমিশে হাসি তামাশার মধ্যে দিয়ে বেঁচে থাকবে। আর ডেথ ইনস্টিংক্টটা হচ্ছে সে উত্তেজিত হয়ে যায়, সে ঝুঁকি নেয়, সে কি বলে যে ভায়োলেন্ট হয়ে যায় ইত্যাদি, এবং সে মরার জন্য এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয় তার মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে ডেথ ইনস্টিংক্ট। আমাদের এখানে ডেথ ইনস্টিংক্টটাকে প্রবল করার জন্য যে শাসন দরকার, সেই শাসনটাই এখন আছে। দ্যাট ইজ দ্য রুট কজ। যে শাসনের মধ্যে আমরা আসি, সেই শাসনে আপনি দেখবেন সব জায়গায় উত্তেজনা, শুধু ধর্ষণের ক্ষেত্রে না, সব জায়গায় উত্তেজনা দেখবেন। হ্যাঁ, তার মানেটা কি? মানুষ মরার জন্য পাগল হয়ে গেছে। এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে আপনাকে বুঝতে হবে। এবং মরি তো মরি, আমি আমার পারপাস সার্ভ করব, আমি ধর্ষণের যে আনন্দ সেটা নিব, আমি মানে ছিনতাই করে যে টাকা সেটা নিব, বললে বললাম। এটা ডেথ ইনস্টিংক্ট তাকে পার্সু করতেছে বারবার, এবং ওই সমাজের মধ্যে আমরা এখন বসবাস করতেছি। আচ্ছা, এবার আসেন, এই যে আমাদের পরিবেশটা কেন তৈরি হলো? হ্যাঁ, এই পরিবেশটা কেন, সেটা বলছি, আসবে। আপনি তো এটাই তো শেষ না, আরও টার্ম আছে। হাবিব ভাই এক্সাম্পলারি পানিশমেন্টের কথা বললেন, দৃষ্টান্তমূলক শাস্তি। দেখেন, দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধ নিরাময়ে খুব কম ভূমিকা। এটা
যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি রেমেডি হইতো, তাহলে এরশাদ শিকদারের ফাঁসির পরদিনই খুলনায় আর একটা মার্ডার হইতো না। এরশাদ শিকদারের ফাঁসি একটা দৃষ্টান্তমূলক শাস্তি ছিল, আপনার খেয়াল আছে বোধহয়। তার মানে কি, সবাই তো আতঙ্কিত হওয়ার কথা ছিল, যারে ফাঁসি হয়ে গেছে আর তো মার্ডার করা যাবে না। ঠিক পরদিন খুলনায় আরেকটা মার্ডার হয়েছে। না, ফাঁসি তো অনেক হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে, তারপরও কেন হচ্ছে সেটাই আমি বলতেছি। হচ্ছে কারণ যে অপরাধ করে সে ধরে নেয় যে আমি অপরাধ করে পার পেয়ে যাব, আমাকে কেউ ধরতে পারবে না। তো যে মনে করে, ওই আস্থাটা তার কেন আসে, বসতেছি এটা পরে, যে মনে করে যে আমি অপরাধ করলে আমি পার পেয়ে যাব, তার সামনে আপনি হাজারটা দৃষ্টান্তমূলক শাস্তি মানে ঝুলাই রাখেন না কেন, কোনো লাভ হবে না। সে তো মনেই করতেছে যে সে ধরা পড়বে না, তাই না? তো ধরাই তো পড়বো না, তাই এগুলি ফাঁসি, কার কি ফাঁসি হলো না হলে তো দেখার ব্যাপার না। তাই রেমেডিটা কি? রেমেডিটা হচ্ছে সমাজে এমন একটা আবহ তৈরি করে রাখতে হবে, এমন একটা আইন শৃঙ্খলার আবহ থাকবে যে সব অপরাধ প্রবণরা মনে করবে যে আমি যদি অপরাধ করি তাহলে আমি কোনো না কোনোভাবে কট হয়ে যাব। যেমন আমেরিকাতে কি হয় বা মানে ইউরোপে কি হয়, আপনার ওজে সিমসনকে যে ওই যে তারা করতেছিল, আপনার খেয়াল আছে? মানে আপনি অপরাধ করলেন, কোনো না কোনোভাবে ইউ উইল বি নেটেড, কোনো না কোনোভাবে আপনাকে জালে বন্দি করা হবে। কিন্তু আমাদের এখানে হয় কি, যে আমাকে ডিটেক্টই করতে পারবেন, এক, যেহেতু ঘনবসতি এই সেই ইত্যাদি নানা অনেক প্রচুর লোক, আমাকে ডিটেক্টই করতে পারবে না। দুই হচ্ছে, যদি আমাকে ডিটেক্টও করে আমি প্রভাব খাটিয়ে আমি মানে কি ওই গ্রেপ্তার এড়াইতে পারবো। যদি গ্রেপ্তারও হয়ে যাই তাহলে আমি প্রভাব খাটিয়ে বা যে কোনোভাবে হোক, টাকা পয়সা দিয়ে হোক, আমি বেরিয়ে যাব। সুতরাং তার মধ্যে তো ওই ভয়টা নাই। তাইলে আপনাকে কি করতে হবে? আপনাকে এমন একটা আবহ তৈরি করতে হবে যে আবহতে যে কোনো অপরাধ প্রবণ, সেই অপরাধ প্রবণ মনে করবে যে আমি অপরাধ করলে ধরা পড়ব, বিচার পরে, বিচারের প্রশ্ন পরে, সে ধরা পড়বে, এইটা তার মধ্যে গেঁথে দিতে হবে, তারপরে বিচারের প্রশ্ন। তার জন্য তো অনেক উদাহরণ থাকতে হবে সামনে। মানে অপরাধ করলে সে ধরা পড়বে এরকম উদাহরণ তার সামনে অনেক। না, এখন উদাহরণ নাই তো, এখন উদাহরণ যেহেতু নাই, আমি তো ওই আবহটা তৈরি করার কথা বলতেছি। এখন তো কোনো উদাহরণ নাই। হ্যাঁ, সে দেখতেছে যে অমুকে অপরাধ করে ধরতেছে না, অমুকে অপরাধ করে ধরতেছে না, তো সে ইজ বিং এনকারেজড। হ্যাঁ, যদি এই উদাহরণ থাকতো এবং সমাজে যদি ওই আবহটা থাকতো, আপনি ধরেন একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে গেলেন, হ্যাঁ, আপনি কোনোভাবেই আপনি মানে যে কোনো অপরাধ করেন আপনি, হ্যাঁ, আপনাকে নেটেড হইতেই হবে, আপনাকে ইউল মানে ডেফিনেটলি আপনাকে করতে হবে। তারপরে বিচারে সে কি হইলো না হলো সেটা পরের ব্যাপার। আমাদের এখানে তো যে মানে গ্রেফতার হওয়ারই তো মানে হয় না বা ডিটেক্টেড হয় না। হ্যাঁ, কত আছে না, আপনি ধরেন যে এই যে সাগর রুনি, এখন পর্যন্ত তো মানে মার্ডাররা ডিটেক্টেডই হইলো না, তাই না? তাইলে আরেকজন তো আরেকটা ক্রিমিনাল তো আরেকজন সাংবাদিক মেরবে, আরে সাগর রুনির ইয়ে তো মানে ধরাই পড়ে না, ডিটেক্টিভ হয় না, তা করলে অসুবিধাটা কি, তাই না? তো বিচার হচ্ছে সেকেন্ডারি স্টেজ। প্রথম স্টেজটা হচ্ছে এমন একটা পরিস্থিতি থাকতে হবে যে পরিস্থিতিতে মানে ক্রিমিনালরা বা ক্রাইম প্রবণ যারা, তারা মনে করবে যে যাই করি না কেন আমি ডিটেক্টেড হয়ে যাব। সারা বাংলাদেশে কিন্তু যেসব দেশে দ্রুত ডিটেক্টেড হয় সেখানেও কি অপরাধ হয় না? হয়, এবং তারা নেটেড হয়, তাদের বিচার হয়। নো ক্রিমিনাল গোজ আনপানিশড। মানে আইনের প্রয়োগ এবং বিচার নিশ্চিত করলেই কি অপরাধ? প্রথম কথা, তাকে সে ধরা পড়বেই, সে ধরা পড়বে। এমন একটা কেস নেই ওয়েস্টে যে ক্রিমিনাল ক্রাইম করে ধরা পড়ে নাই, একটা কেসও নাই, ধরা পড়বে। তারপরে বিচারের ব্যাপারটা তো পরে, যে মানে যদি সত্যি সত্যি অপরাধ প্রবণ তাহলে রায় হবে, মানে শাস্তি পাবে, নাহলে নাই। তার মধ্যে হচ্ছে আইনের প্রয়োগ বা বিচার বা শাস্তি, এটা হচ্ছে একটা উপায় অপরাধ দমন, মানে আইনগত উপায়টা হলো এইটা। তারপরে তো ধরেন সামাজিক সচেতনতা ইত্যাদি, যেমন আমি এখন বলতেছি যে নো পলিটিক্যাল মুভমেন্ট, এখন আমাদের দরকার কালচারাল মুভমেন্ট, সাংস্কৃতিক আন্দোলন করতে হবে। রাজনৈতিক আন্দোলন এখন বাদ। যে অবস্থা, সাংস্কৃতিক আন্দোলনের লক্ষ্য কি হবে বলতেছি আপনাকে, যে অবস্থায় চলে গেছে দেশ, এখন রাজনৈতিক আন্দোলনের চাইতে সাংস্কৃতিক আন্দোলন বেশি জরুরি। এই সাংস্কৃতিক আন্দোলন মানুষের মনোকাঠামোকে ইতিবাচকভাবে গড়ে তুলবে, মানুষকে শুদ্ধ আচরণ করতে। সাংস্কৃতিক আন্দোলনের কথা বলছেন, আমরা তো গত 6-7 মাসে দেখলাম অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরে হামলা বন্ধ হয়েছে, অনুমতি দেওয়া হয় নাই, অনেক অঘটন ঘটেছে। তো সাংস্কৃতিক কর্মীরা কিভাবে উৎসাহিত হবে? হ্যাঁ, না, ধরেন যে আপনি যদি হাল ছেড়ে দেন যে ওই নাটক হইতে দেয় নাই বা ওই
নারী ফুটবল হইতে দেয় নাই, তো বসন্ত উৎসব করতে দেয় নাই। আপনি যদি হাল ছেড়ে তাহলে তো হবে না। কথাটা হচ্ছে এগুলো তো হয়েছে, এগুলো হয়েছে, ওগুলি তো আর আন্দোলন না, ওগুলি একটা ইভেন্ট। আমি একটা অনুষ্ঠান ছিল, হ্যাঁ, একটা ইভেন্ট, একটা অর্গানাইজড ওয়েতে একটা কালচারাল মুভমেন্ট করতে হবে। এবং এটা কে করবে? যেমন ধরেন বিএনপি এখন সবচেয়ে বড় কি রাজনৈতিক দল এবং বড় শক্তি সমাজে। এখন বিএনপি নেতৃত্ব বলতে পারে যে এখন রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন করতে মানুষের চরিত্র ঠিক করতে। আমরা এই বিষয়ে হাবিব ভাইয়ের একটু মত শুনতে চাই। যেটি মাহবুব ভাই বলছিলেন যে বিএনপির রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক, বা তিনি সাংস্কৃতিক আন্দোলনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এটার জবাব শুনবো। সাথে একটু যুক্ত করে দেই, এখন যে অপরাধ বেড়ে গেছে, নারীর বিরুদ্ধে অপরাধ থেকে শুরু করে সব ধরনের অপরাধ, তার জন্য এখনকার শাসন ব্যবস্থা বা যেই সামাজিক রাজনৈতিক পরিস্থিতি, সেটা কতটা দায়ী হাবিব ভাই? না, এটা তো অবশ্যই। তো এখন আসলে তো দেশে যে শাসন থাকা দরকার, সেই শাসন নেই। কারণ হলো কি, বর্তমান যে শাসক, আমরা তাদেরকে ক্ষমতায় বসার সহযোগিতা করেছি, যারা আমাদের সমর্থন নিয়ে বসেছেন, তারা তাদের আসল কাজটা বাদ দিয়ে অন্য কাজের দিকে বেশি ঝোঁক। তাদের সমাজের দিকে নজর না দিয়ে কে কী বললো না বললো, এক একজন এক এক কথা নিয়ে তারা ব্যস্ত থাকে। আমরা যেমন রাজনীতি যারা করি, যে আমরা একটা আন্দোলন সংগ্রাম আমরা করেছিলাম একটা গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত পরিবেশ ফিরিয়ে আনার জন্য। আপনি যত যাই বলেন না, যত যাই করেন না কেন, দেশে যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না থাকে, তাহলে জবাবদিহিমূলক সংসদ হবে না। আর জবাবদিহিমূলক সংসদ না হলে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। তো সেই ব্যাপারটা এখন অনুপস্থিত। আমরা যখন ভোটের কথা বলি তখন বলে যে এরা শুধু ক্ষমতায় যেতে চায়। আমরা যখন ভোটের কথা বলি এরা বলে যে এরা রাষ্ট্রদ্রোহী। ভোটের কথা বললে এরা বলে যে দেশদ্রোহী। ভোটের কথা বললে বলবো যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। ভোটের কথা বললে কি আর একটা নির্বাচন বললেন মাহবুব ভাই? সেকেন্ড রিপাবলিক। এটা ভাষা তো আমরা বুঝি না। এইসব নতুন নতুন ভাষা আসছে, যেখানে দেশের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই। নতুন নতুন কিছু কিছু দেশে হাজির করতেছে এবং সেটার সাথে সরকারের বিভিন্নভাবে এখানে তাদের ইনভলভমেন্ট এখানে আছে। এখন কথা হলো যে সাংস্কৃতিক বিপ্লবের কথা যেটা মাহবুব ভাই বলেন, দেশে যখন আপনার সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ থাকবে তখনই আপনি সাংস্কৃতিক বিপ্লব করতে পারবেন। রাজনৈতিক পরিবেশ না থাকলে তার ভিতরে সাংস্কৃতিক পরিবেশ, সুষ্ঠু পরিবেশের দাবিতেও তো সাংস্কৃতিক আন্দোলন হতে পারে না। সুস্থ পরিবেশ না, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু রাজনৈতিক পরিবেশ যদি সুস্থ না থাকে তাহলে সাংস্কৃতিক বিপ্লব কিন্তু হবে না। আরেকটা কথা মাহবুব ভাই ঘুরে ফিরে যে কথাটা বললেন যে হ্যাঁ বিচার গ্রেপ্তার বা ডিটেক্ট হওয়া দরকার, তো মূল কথা আপনি যাই বলেন না কেন, এসির কারণে আমাদের সমস্যা হচ্ছে। যাও, সেখানে মূল জিনিসটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। মাহবুব ভাই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে অনেক দিকে উনি নিয়ে যেতে চেয়েছেন, কিন্তু শাস্তির দৃষ্টান্তমূলক তো ওইটাই যে ঘটনা যেই ঘটাক না কেন, সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন বা যত গোপনেই করুক না কেন, এটা ডিটেক্ট করতে হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সংক্ষিপ্ত সময়ের ভিতরে চূড়ান্ত বিচার করে তার রায় কার্যকরী করতে হবে। এরকম যদি প্রতিদিনই দেখে 2 জন 5 জনের ধর্ষণ হচ্ছে, প্রতিদিন পেপারে আসতেছে, মিছিল হচ্ছে, সব হচ্ছে, কিন্তু ধর্ষণ করার ফাঁসি হচ্ছে, এটা আমরা কয়টা দেখছি? যে কারণে এরা ভুলে যায়। বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ার কারণে, দীর্ঘসূত্রিতার কারণে এটা হচ্ছে। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কারণে এ ভুলেই যায়। এই ধর্ষণ করলে আর কী হয়, ওই 2-1 বার জেলটার খাটা লাগে আবার তবে। মানে প্রকৃত ধর্ষক যে কোনোভাবেই মানে জেল থেকে বের হতে না পারে, তার ধর্ষণের কতগুলি আছে আপনার সুবিধা কত আছে, সেগুলো হলো যে যদি ভিকটিম বেঁচে থাকে তা সে তো সচকে দেখে, 2-1টা নয় অন্ধকারে এটা ওটা হতে পারে, কিন্তু অনেক তো তার দেখতে পারে, তার চিনতে পারে। একজন ধর্ষিতা কোনোদিনও যে ধর্ষণ করে না তার কথা কিন্তু বলবে না, তার আপনার স্টেটমেন্ট নিয়ে এবং এগুলি দ্রুত সময়ের ভিতরে এদেরকে গ্রেপ্তার, এবং এদের গ্রেপ্তার করার ক্ষেত্রে যদি জটিলতা দেখা দেয় বা সহজ ধরা না যায়, তো পরিবারের কাছে গিয়ে করতে হবে। যেমন আমি বলি, আমার বিরুদ্ধে যখন আমার সাজা হয়ে গেল, 2টা মামলা সাজা হলো, একটা সাজা তো আগেই দিল, পরে একটা তো সাজা দিল পরে হাইকোর্ট। আমার পরিবারে এমন কোনো জায়গা নেই, আমি যেখানে থাকি সমস্ত জায়গায় এমন হানা দেওয়া শুরু করলো
গ্রামের বাড়ি দেশের বাড়ি একই, এখানে যেখানে যে অবস্থায় আছে, সকাল বিকাল বাড়ি থেকে লোক নামতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, নানান কাহিনী। তারপরেও আমি যেহেতু রাজনীতিতে আমি চূড়ান্ত পর্যায়ের ব্যক্তি, আমি সেখানে বললাম যে আমি তারপরেও আমি গ্রেপ্তার হব না। শেষ পর্যন্ত আমার গ্রেপ্তার হতে হয়েছে। কিন্তু এই যে আমরা তো রাজনৈতিক কারণে এটা মিথ্যা মামলা, সন্দেহ মামলার কারণে আমাদের উপরে অত্যাচারটা করা হয়েছে, কিন্তু প্রকৃত ধর্ষক চিহ্নিত হলে তার পরিবারের উপর যদি পুলিশ হ্যামারিং করে, মানুষ কিন্তু তাকে সমর্থন করবে। আমাদের বাড়ি যখন পুলিশ গিয়েছে তছনছ করেছে, যখন বারে বারে প্রতি প্রায় একদিন দুদিন পর বাড়িওয়ালাও, যাতে ভাড়া বাসায় থাকি, বাড়িওয়ালাও সেখানে অসন্তুষ্ট হয়েছে, এলাকাবাসী অসন্তুষ্ট। কী ব্যাপার, আমাকে এরকম একটা সন্দেহ মামলা সাজা দিয়ে আবার তাকে প্রতিদিন আসে, পুলিশ এখানে হয়রানি করতে আসে। কিন্তু ধর্ষকের বাড়িতে আপনি যান, পুলিশ যদি যায়, মানুষ কিন্তু সমর্থন দেবে, বলা উচিত। এবং ওদেরকে বয়কট করা উচিত, বয়কট করা উচিত, পরিবারকে বয়কট করা উচিত। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে এই আলোচনা চালিয়ে যাব। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আজ আমরা আলোচনা করছি দেশে অপরাধ বৃদ্ধির দায় কার। আমাদের সাথে দুজন অতিথি আছেন, জনাব হাবিবুর রহমান হাবিব এবং জনাব মাহবুব কামাল। আমরা শুরুতেই বলেছিলাম যে সারা দেশে বিক্ষোভ হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে, বিশেষ করে মাগুরা যে শিশুটি ধর্ষণের শিকার হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে, লাইফ সাপোর্টে আছে, সেই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ চলছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের একটু খণ্ডচিত্র দেখে নেব আলোচনায় ফেরার আগে। যেভাবে লাগাতার ধর্ষণ হয়ে চলেছে, মনে হয় ধর্ষণ খুবই নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের দাবি একটাই, ধর্ষকের ফাঁসি। আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়েও যাচ্ছে, এইটা একটা বড় কারণ। এই কারণটা যদি বন্ধ না হয়, আইন যদি যথার্থভাবে প্রয়োগ না হয়, তাহলে এটা আসলে থামবে না, থামা সম্ভব না। আমরা দ্রুত বিচার চাচ্ছি। এটা যদি প্রমাণ সাপেক্ষ হয়, মিথ্যা না, দুই পক্ষরই প্রমাণ সাপেক্ষ হলে বিচার যেন লেট না হয়। এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা দেখেছি সারা বাংলাদেশে 11টি ধর্ষণ প্রকাশ্যে সংবাদ পেয়েছি। আরো ধর্ষণের নিউজ হয়তো আছে যেগুলো আমাদের কাছে আসে নাই। আজকে আমরা দেখেছি আসিয়া যেটা শিকার হয়েছে, কালকে আমি তার শিকার হব না এবং আমার বোনেরা, আমার সহপাঠীরা তার শিকার হবে না, তার কোনো গ্যারান্টি যেহেতু আমি দিতে পারছি না। তাই যতক্ষণ না ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ডের ঘোষণা পাচ্ছি এবং এই আইন পাস হচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না। ধর্ষণের পরে ধর্ষকদের যে বিচার, সেই বিচার সম্পর্কে আমরা কিন্তু অবহিত হতে পারি না, এই বিচার আমরা কেউ জানতে পারি না। কিন্তু কিছুদিন পরে দেখা যায় এই ধর্ষিত বোনদের সামনেই এই ধর্ষকরা মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। ছাত্রদের আন্দোলনে যে জুলাইতে যেই বাংলাদেশে কাজগুলো হলো, আমরা মনে করেছিলাম যে, আশা করেছিলাম কিছু একটা দেখতে পাবো, কিন্তু দেখতে পাচ্ছি যে বিগত সরকার বা এর আগে যারা ছিল, এই ধরনের কোনোদিন নারী অত্যাচার আমরা দেখতে পাইনি। প্রতিটি ঘরে ঘরে খুঁজলে এরকম কত যে আসিয়া বের হবে। ইভেন আমাদের মাঝে যে এরকম আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের মধ্যেও যে কতজন এ ধরনের সহিংসতার শিকার হয়ে হয়ে ছোটবেলা থেকে আসছে, এটা হয়তো আমরা সবাই তাদের গল্পগুলো জানি না। আইন এবং দেশের যে আইন প্রণয়নকারী সংস্থা, তারা আসলে ঠিক কি কাজ করছে এটা নিয়ে এখন আসলেই সন্দেহ প্রকাশ হচ্ছে বা প্রশ্নবিদ্ধ। মাহবুব ভাই, এই বক্তব্যগুলোর অনেকগুলো আপনাদের আলোচনায় এসেছে এবং এগুলো খুব বেশি করে উচ্চারিত হচ্ছে সারা দেশে সব ক্ষেত্রে। ধর্ষণ করেও পার পেয়ে যায়, বিচার দ্রুত হয় না, এরকম আরও অনেক অভিযোগ। এই যে এই সময়টাতে ধর্ষণ সহ অন্যান্য অপরাধ বেড়ে গেল, তার কিছুটা কারণ আপনারা আলোচনা করেছেন, কিন্তু একজন ভদ্রমহিলা বলছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আশা করা হয়েছিল যে এই ধরনের সামাজিক অপরাধ আর হবে না, কারণ সেই অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষ, নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। দিনের পর দিন, রাতের পর রাত তারা রাস্তায় থেকেছেন, আন্দোলন করেছেন, পুলিশের সাথে মোকাবেলা করেছেন। তারপরও পরিস্থিতি পরিবর্তন হলো না কেন? না, আমি এইসব ইমোশনাল কথার মধ্যে যেতে চাই না, আমি হার্ড টক করতে চাই। সেটা হলো যে, যেটা কথা হলো যে ধর্ষণের বিচার বিলম্বিত হয় অথবা পার পেয়ে যায়, এটা কেন? এইটা দেখেন, ধর্ষণ মামলা প্রমাণ করা কিন্তু খুব কঠিন। কঠিন কেন? ধর্ষণের কোনো সাক্ষী থাকে না, ঠিক আছে? সাক্ষী রেখে তো কেউ ধর্ষণ করে না, 90%। গ্যাংরেপ সেটা আলাদা জিনিস। এখন ধর্ষণের মামলা কিভাবে বিচার হয়? দুইটা, একটা হচ্ছে ভিকটিমের জবানবন্দি, ভিকটিম কি বলতেছে, আর একটা হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, আলামত। হ্যাঁ, এইটা দিয়ে বিচার হয়। এখন এইটা দিয়ে আপনি ধর্ষণের মামলা
একেবারেই সঠিক রায় যে আসবে এমন কোনো কথা নেই। আমি একটা উদাহরণ দিই, আপনার একটু সময় নিতে হবে। দেখেন, আমরা তো কোনো কিছু ভাবি না, আমাদের তো কোনো কিছুতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমেরিকার ঘটনা দেখেন, কলোরাডোতে আর্লি 90s ক্যাথলিন নামে একটা মেয়ে রেপড হইল, ঠিক আছে? রেপড হওয়ার পরে মামলাতে রেপিস্টের 8 বছর জেল হলো। 4 বছরের মাথায় ওই ভিকটিম, ওই মেয়ে বলতেছে, তার এক বান্ধবীকে বলছে যে আরে ওটা তো রেপ ছিল না, ওটা মিউচুয়াল ছিলাম, আমরা মিউচুয়ালি করছিলাম, আমার সাথে একটা গ্রাজ ছিল অনেক আগের, এই জন্য আমি তারে ফাঁসাইছি। এই কথা যখন চাউর হয়ে গেল 4 বছরের মাথায়, তখন আমেরিকার যে লিগাল এক্সপার্টরা তারা তো আশ্চর্য, আমেরিকার মতো জায়গায় একটা ইনোসেন্ট লোক আপনার জেল খাটতেছে, হ্যাঁ, মিউচুয়ালি তারা ইয়ে করছে, সে জেল খাটতেছে, কী ব্যাপার? তখন এটা লিগাল এক্সপার্টদের কাছে গেল, দেখেন ওরা কত কিছু ভেবে ওরা লিগাল এক্সপার্টরা বলল যে এইটা তো যেহেতু সাক্ষী না, এটা তো প্রমাণ করার কোনো উপায় নাই, যে এটা কোয়ার্সিভ না মিউচুয়াল, এটা প্রমাণ করার কোনো উপায় নাই। তাহলে এখন কি করতে হবে? ওরা কিছুই বুঝতে পারছে না। এইটা তখন এরা বলল যে, লিগাল এক্সপার্টরা বলল যে ভিকটিম আদালতে মিথ্যা বলছে কিনা এইটা যদি বোঝা যায় তাইলে সঠিক রায় হবে। তো এটা কীভাবে বোঝা যাবে? তখন জিনিসটা তারা রেফার করে দিল সাইকোলজিস্টদের কাছে। সাইকোলজিস্টরা তারা একটা দিল, ফরওয়ার্ড করলো তারা, যে মানুষ যখন মিথ্যা কথা বলে তখন কিছু সিমটম থাকে। একটা হচ্ছে তারা পজ নেয়, যে সো টু সে, আই থিঙ্ক, হ্যাঁ, টু বি ভেরি ফ্র্যাঙ্কলি, পজ নিয়ে এই সমস্ত রেটোরিক্স ব্যবহার করে। এবং আরও মিথ্যা কথা যখন বলে তখন যে সমস্ত সিমটম থাকে, ফেশিয়াল এক্সপ্রেশন সব কিছু মিলে এটা হলো। তো সাইকোলজিস্ট এইটা যখন বলল, তখন আবার কাউন্টার সাইকোলজিস্টরা তারা বলল যে এইটা দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন না যে ভিকটিম সত্য বলছে না মিথ্যা বলছে, কারণ যখন সে আদালতে দাঁড়িয়ে কথা বলছে তখন একটা সময়, আর আপনার অকারেন্সের সময়, টাইম অফ অকারেন্স, তখন আর একটা সময়। ওই সময়ে সে তার কাছে সত্য কোনটা ছিল, আর আদালতে দাঁড়িয়ে যে কথা বলছে তখনকার তার কাছে সত্য কোনটা ছিল, এটা ভিন্ন হয়ে যেতে পারে। এই ধরনের অপরাধ প্রমাণ অনেক জটিল, অনেক জটিল। হ্যাঁ, আমি এটি বলতে চাচ্ছি। এটা আরও কথা ছিল, যেহেতু আপনার সময় কম। এখন কথা হচ্ছে ধর্ষণ মামলা প্রমাণ করা খুব কঠিন ব্যাপার, কিন্তু যেহেতু আমাদের এই যে ধর্ষণের সংখ্যা এত বেড়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, এত বেড়ে যাচ্ছে, এবং যেহেতু এটা একটা, কিন্তু যিনি অভিযুক্ত তার স্বীকারোক্তিও তো একটা বড় উপাদান। সে মিথ্যা যে বলছে না, তার কি প্রমাণ আছে? সে যে মিথ্যা বলছে না সেটি তো আমি বললাম, যে ওই জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয় এরকম বলছেন? হ্যাঁ, না, আমি বলছি যে না, সে অভিযুক্ত ব্যক্তি যখন স্বীকারোক্তি, না, সে ধরেন যে একটা মেয়ে ধর্ষণের মামলা হয়েছে, ওইটা তারা মিউচুয়ালি হয়েছে, ওইটা কোনো কোয়ার্সিভ না, কিন্তু পরে সত্যতা করে করলো, তখন আপনি এটা কি করবেন? সে তো নির্দোষ, নির্দোষকে আপনি কি আইনের তো কথাই আছে, 10টা লোক দোষী ছাড়া পেয়ে যাক, একদম নির্দোষ জাতি না পায়। তাহলে ফলে এই জিনিসগুলো খুব জটিল, কিন্তু কথাটা সেটা না। কথাটা তাহলে কি এগুলি ছেড়ে দিব আমরা? তা না। তাইলে আমাদেরকে আমেরিকা যেভাবে গবেষণা করছে, এবং এখন কিন্তু রেপ মামলা খুব দ্রুত হয়ে যায়, আমি আপডেট খবর, বাংলাদেশে যেভাবে প্রমাণিত হয় এবং সাজা করতে হয়, এইটার জন্য, হ্যাঁ, এইটার জন্য আমাদেরকে উদ্ভাবন করতে হবে যে কত দ্রুত সময়ে এই ধর্ষণ মামলার মীমাংসা করা যায়, সঠিক রায় দেওয়া যায়, এইটা উদ্ভাবন করতে হবে। কতগুলি ফিচার তো আমাদের এখানে আলাদা ফিচার, যেমন এখানে ঘনবসতিপূর্ণ এলাকা, হ্যাঁ, এখানে প্রমাণ করাটা খুব বেশি কঠিন কাজ না, কারণ যেহেতু যিনি রেপড হন তার মেডিকেল টেস্টও একটা ব্যাপার, কিন্তু অনেক ক্ষেত্রে সেটাও তো আছে, ফরেন্সিক, হ্যাঁ, ওগুলো সমস্যা আছে, এবং সবটা মিলে যেহেতু ইনডিসক্রিমিনেটলি রেপ হচ্ছে, সারা বাংলাদেশে হচ্ছে, তাহলে এইটা নিয়ে লিগাল এক্সপার্টদের বসা উচিত, নিশ্চয়ই বসা উচিত, বসে কিভাবে এই জিনিসগুলোকে দ্রুত মামলা নিষ্পত্তি করা যায়, হ্যাঁ, এটা একটা পদ্ধতি বের করতে হবে। ওই পুরনো জিনিস যে ধর্ষণ মামলা প্রমাণ করা খুব কঠিন, ওই জায়গায় আমাদের থাকলে তাই বলে তাহলে তো অপরাধীরা পার পেয়ে যাবে এবং আরো উৎসাহিত হবে। সেই হ্যাঁ। তো ফলে এখন এই জিনিসটা কিভাবে আমরা তো আসলে এমন একটা জায়গায় পৌঁছে গেছি না, এটা একটা পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে গেছে, আমাদের আর আসলে ফেরার কোনো পথ দেখতেছি না আমি, এত জটিল হয়ে গেছে বিষয়গুলি। হ্যাঁ, কিন্তু আপনার কাছে এক লাইন শুনে আমি হাবিবের কাছে যাবো, যে এর মধ্যে কিন্তু আরো অনেক ঘটনা ঘটেছে,
এই যে বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিসেবে গত 2 মাসে শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, এটি নিয়ে মানুষ বেশি সোচ্চার হয়েছে। এরকম শিশু আরও ধর্ষিত হয়েছে, সেগুলো হয়তো সেভাবে আলোচনা আসে নাই, খবর আসে নাই, কিন্তু মাগুরার ঘটনা যেভাবে গোটা দেশকে আলোড়িত করেছে, গণমাধ্যম, সামাজিক মাধ্যম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক অরাজনৈতিক সবাই, সেই কারণেই কি সরকার এত সিরিয়াস হলো? অন্য সব অপরাধের ঘটনার ক্ষেত্রে তো আমরা এরকম সিরিয়াসনেস দেখেছি। এটা খুব আমাদের দেশে একটা খুব পিকুলিয়ার জিনিস ঘটে, সেটা হচ্ছে কি, যেটা ক্লিক করার মতো না সেটা ক্লিক করে যায়, আবার যেটা মানে ক্লিক করা উচিত সেটা ক্লিক করে না। কোনটা যে ক্লিক করবে, দেখেন আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করেন, কত মার্ডার হয়েছে না আমাদের দেশে, কিন্তু কি কোনটা ক্লিক, রিমি ক্লিক করে গেল, ওই যে আপনার খেয়াল আছে দিনাজপুরে ইয়াসমিন ক্লিক করে গেল, এরকম ঘটনা তো অহরহই তো হচ্ছে, তাই না? কিন্তু কোনো না কোনো সোশ্যাল কতগুলি ফ্যাক্টর একসাথে হয়ে গিয়ে একটা জিনিস ক্লিক করে যায়। আপনি কি মনে করেন আসিয়ার পরে যে নির্যাতন হয়েছে, এটা তো 8 বছরের, 3 বছরের শিশু রেপ্ট হয় নাই, সেটা তো ক্লিক করে নাই। অথবা ধরেন যে রেপ্ট হয়েছে কিন্তু সামাজিক মান মর্যাদার কারণে গার্জিয়ানরা মামলা করতে যায় নাই, এরকম অসংখ্য ঘটনা আছে, ভয়ও যায় না, হ্যাঁ ভয়ও যায় না। তো এইটা ক্লিক করে গেছে, যেহেতু ক্লিক করে গেছে সবাই এখন সরকার মনে করতেছে আরে এটা তো একটা জনমত তৈরি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এখন এটা না, তাহলে জনমত, যেটা জনমত তৈরি হয় না সেটা অপরাধ না? জনমত নিশ্চয়ই প্রত্যেকটাই অপরাধ, নিশ্চয়ই এই বাস্তবতাটা হয়তো প্রতিক্রিয়ার ক্ষেত্রে একটা বড় ঘটনা রাখে। আমি একটু অন্য বিষয়ে যেতে চাই। অপরাধের মধ্যেই মব জাস্টিস বলা হয়, আসলে মব ভায়োলেন্স, মব দিয়ে তো জাস্টিস হয় না। মব ভায়োলেন্স আমরা 5ই আগস্টের পর থেকে নানান মাত্রায় নানানভাবে দেখেছি। সরকারের ভূমিকা বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় ছিল। 7 মাস পরে এসে আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, তথ্য সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলম বলেছেন, এখন থেকে যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। যিনি মব জাস্টিস করেন না কেন তাকে আইনের আওতায় আনতে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাবিব ভাই, 7 মাস পরে মব জাস্টিসের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে এই 7 মাস যেসব মব ভায়োলেন্স হয়েছে সেগুলো সরকারের কোনো হিসাব বা বিবেচনার মধ্যে আসে নাই? না, কথা তো তাই বোঝা যায়, কথা তো তাই বোঝা যায় এবং ওইগুলো জাস্টিফাইড না। কি কারণ মনে করেন আপনি রাজনীতিবিদ হিসেবে বলেন যে 7 মাসের এই মব ভায়োলেন্সের ব্যাপারে সরকার কেন নিষ্ক্রিয় ছিল? কেন নিষ্ক্রিয় সরকার ভালো বলতে পারে, আমার তো সরকারই নাই। সরকার তো বললাম প্রথমে, আমি 2-3টা কথা কিন্তু বলেছি, 2 কথার ভিতরে যত কথাই আমার বললাম কেন ওই 2-3টার ভিতরে কিন্তু সীমাবদ্ধ। পেসির লাগতো না, পেসির আগে টাইটেল দিতাম না, অনেক কিছু টাইটেল বলে দিয়েছি। তো প্রথম কথা হলো যে এর বিচার হতে হবে চূড়ান্ত বিচার, এবং দ্রুততর সময়ের মধ্যে বিচার করতে হবে এবং কার্যকরী করতে হবে। আর গ্রেপ্তার করার ক্ষেত্রে তার ফ্যামিলির উপরে প্রেশার দিতে হবে যদি তাকে না পাওয়া যায়, এবং জরিমানা করতে হবে। এইগুলি যদি আপনার সামনে নিয়ে আসেন তাহলে অনেকখানি কমে যাবে। একেবারেই যদি কোনো বিচারই না থাকতো তাহলে সমাজে আরও অনেক কিছু হতে পারতো। এখনও যেগুলি আছে, পাশাপাশি মিথ্যা কথা আমি বলেছি, যেটা মাহবুব ভাই বারবার বলার চেষ্টা করেছেন, যে মিথ্যা যদি কেউ বলে তার আবার উল্টা বিচার হওয়া, ওইরকম একটা বিচার হতে পারে। মিথ্যা বলে আমাদের কোনো কোনো আইনে আছে যে মিথ্যা অভিযোগ দায়ের করলে এটা ক্ষেত্রে যেমন কঠিন শাস্তি, ঠিক এইরকম মিথ্যাচার করলে তারও শাস্তি হতে হবে কঠিন, তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, এটা কিন্তু করতে হবে। তা নাহলে যে কোনো শত্রুতা আছে করে দিল, ইচ্ছা করে গেল, পরবর্তী সে উল্টাপাল্টা বলে ফেললো, কিছু আছে বলতে পারে, মেরে ফেলে, সেখানে আলামত পাওয়া খুব মুশকিল। কিন্তু যেগুলো জীবিত থাকে সেগুলির ক্ষেত্রে তো খুব একটা কঠিন হওয়ার কথা না। যদি ওইটা থাকে যে আমি মিথ্যা বললে তার সাজা হবে, তাহলে সে মিথ্যা বলবে না। এখন যদি ভিকটিম যদি নিজে বলে যে আমার সাথে ক খ গ ছিল, আমার উপর অত্যাচার করেছে, আর তো কাউকে দরকার না, তো আর কারো সাক্ষী দরকার আছে, লেন ডিফেন্সের দরকার আছে, কোর্ট কাছারি এত দরকার আছে নাই। এইভাবে করতে পারেন তার এরকম। আর মোট কথা বলতে গেলে দেশে আজকে যে পরিস্থিতি চলছে, মানে এখন ধরেন একটা সরকার আছে, আমি ধরেন আমরা যারা বিএনপি করি, আমরা মনে করি আমরা 2-3 বার ক্ষমতায় ছিলাম, সরকার তো আমাদের সরকার, আমরা আন্দোলন করেছিলাম, সরকার আসছে আমাদের সরকার। আরও কয়েকটি রাজনৈতিক দল মনে করছে আমাদের সরকার, ছাত্র মনে করি সরকার তো আমাদেরই সরকার। প্রশাসনে এখানে কিন্তু দ্বিধাদ্বন্দ্বিত হয়। কেমন দ্বিধাদ্বন্দ্বিত? একটা ঘটনা আপনি হয়েছে ভাইরাল হয়ে গেছে, সেটা আমাদের পাবনা সুধানগর ইউনো অফিসের একটা ঘটনা ভাইরাল হয়ে গেছে, সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে, এবং প্রশাসনও নড়ে চড়ে বসেছে।
এই যে নড়ে চলে বসলো, কত ঘটনা ঘটছে, সেগুলো নড়ে চলে বসলো না। কী নিয়ে নড়ে চলে বসলো? ইউনো অফিসে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসল ঘটনাটা জানা দরকার দেশবাসী, এবং যারা এটাকে নড়ে চলে বসালো এবং যারা নড়ে চলে বসলো তাদেরকে আমার প্রশ্ন। একটা ইউনো অফিসে জামাত ইসলামের কিছু লোকজন, তারা যুবলীগের রানিং যুবলীগের সেক্রেটারি এবং আওয়ামী লীগ করতেও সে জামাতে যোগদান করেছে, তারা গিয়ে ইউনো অফিসে বসে আছে বেলা 12টার থেকে। আমাদের মজির বাবার খা সহ কয়েকজন গেছে দেখা করে, ইউনোর সাথে দেখা তো সবাই করে, যে বলছে স্যার আমরা একটা কথা বলবো। তো বলছে আমার সামনে লোকজন আছে, পরে আসেন। পরে আবার 1-1.5 ঘন্টা পরে গেছে, তখন থেকে তারাই বলছে আমরা স্যার কথা বলবো, ঠিক আছে একটু পরে আসেন। এরকম 2-3 দফা হওয়ার পর অনেক দেরি হয়ে গেছে, তখন তারা বলছে যে আমরা তো আপনার কথা বলতে চাচ্ছি, তো আপনার সমস্যাটা কি? তখন তারা বসা ছিল, তারা বলছে কেন আমাদের কথা শেষ হয়নি, আমাদের কথা শেষ হোক তারপর আসেন। তো বলছে কতক্ষণ লাগবে শেষ হতে? তো সেখানে বলছে আমরা কি ছোটো দল নাকি, আমরা তো বড় দল। এইরকম একটা কথার মধ্য দিয়ে ধরেন একটু উচ্চবাচ্য হয়েছে, ধাক্কাধাক্কিও হয়েছে, সে রক্তপাতও হয় নাই, ভাঙচুর হয় নাই, কোনো কিছু হয় নাই, মামলা দায়ের হয়নি। তারপরেও র্যাব, আর্মি, পুলিশ ওই সুধানগর তছনছ করেছে, বাড়ি বাড়ি তার তল্লাশি করেছে, রক্তপাত হয়নি। অর্থাৎ রক্তপাত ঘটিয়ে মার্ডার করে অত্যাচার নির্যাতন কত ঘটনা, সেগুলি কোনো হিসাবের ভিতরে নেই। তারপরে পরের দিন মামলা হয়েছে, সেখানে ভাঙচুর, সেখানে সরকারি কাজে বাধা দেওয়া, এখানে কোনো বাধা নেই। ইউনিয়ন সাহেবকে আমি বলবো তার তো সঠিক উত্তর তাকে দিতে হবে, কিন্তু কেন তার রুমে 2-3 ঘন্টা বসে থাকবে একটা দল? আমিও যদি যাই, আমার তো আরও মানুষের কাজ থাকে, তো এই ঘটনাকে নিয়ে একদম ভাইরাল হয়ে গেল, আমার দলও একদম উঠিয়ে পড়ে নেমে পড়লো। এর সাথে আবার ধরেন কিছু কিছুই থাকে, তো তাল তুল দিল। এখন শুনছি আবার রাষ্ট্রদ্রোহ মামলা করবে। তো এই একটা ঘটনা, একটা সামান্য একটা ঘটনা ধাক্কাধাক্কি হলো, এর জন্য দায়ী ইউনো। সে যদি তাদেরকে সংক্ষিপ্ত বিদায় দিয়ে দিত, তাদের আবার যেত না। ইউনো ওখান থেকে গিয়ে থেকে বলছে না এটা দেন সেটা দেন, দেখা করতে গেছে। এই যে একটা ঘটনা, এইটা নিয়ে যে ভাই যেটা বললেন না, যেটা ভাইরাল হওয়ার দরকার সেটা হয় না, আবার যেটা ভাইরাল হওয়ার কথা না সেটা ভাইরাল হয়ে যায়। এইটা আবার ভাইরাল হয়ে গেছে। তাহলে আজকে আমি প্রশাসনকে বলতে চাই, সরকারের একেবারে সরকার যারা পরিচালনা যারা করতে তাদের নজরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এটা তদন্ত করে, এবং সরকারের যে সমস্ত, আমি ডিসি সাহেবকে বলবো বা এই জনপ্রশাসন যারা আছে, ইউনোকে জিজ্ঞাসা করেন কেন উনি ঘন্টা পর ঘন্টা নিয়ে একটা দলকে নিয়ে উনি বসে থাকলেন, মানে কোনো এবং কেন এই জিনিসটা সৃষ্টি হলো, উনি কী বোঝাতে চান। এবং এই প্রশাসনের ভিতরে এখন আওয়ামী লীগের ভূত আছে, ও খুঁজে বের করে দেখেন যে হয়তো ছাত্রলীগ করতো, সে আওয়ামী লীগের সময় সেই কাজটা করেছে, এখন সে জামাত বিএনপির ভিতরে একটা গণ্ডগোল বাঁধার চেষ্টা করতেছে, অনেক জায়গায় এই কাজটা করতেছে, অনেক জায়গায় কাজটা করতেছে। এবং সেখানে আমার জেলার এসপি সাহেবও মামলা নিতে বলেছেন, আমার ডিসি সাহেবও সেখানে নিষেধ করেন নাই। এক জাস্টিফাই করে দেখবে তো যে আমি মামলা নিতে বলছি, এখন কি রক্তপাত হয়েছে কিনা, ভাঙচুর হয়েছে কিনা, কি ঘটনা। নিশ্চয়ই সঠিক তদন্ত করলে, সঠিক তদন্ত নাই তো, আমি সঠিক তদন্তের আমি দাবি করতেছি। তো এইরকম এই যে ধর্ষণ মামলা, ধর্ষণে যারা এই যে ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং যারা মিথ্যামিথ্যি, ওই যে 4 মাস পরে না 4 বছর পরে বললো যে ওটা মিস ছিল, আমার ছিল, এখন তাই কি করতে হবে? ওই 4 বছর তোকে সময় ফেরত দেওয়া যাবে না। একে যদি 12 বছর যদি কারাগারে রাখা যায়, তাও তো ওই 4 বছর হলো তো তার ফেরত পাওয়া যাবে না। আমরা সতর্ক থাকতে হবে। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি এবারও ফিরে এসে আপনাদেরকে পাবো সাথে। আবারও স্বাগত গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশে অপরাধ বৃদ্ধির দায় কার। আমাদের সাথে দুজন অতিথি আছেন, জনাব হাবিবুর রহমান হাবিব এবং জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, মব ভায়োলেন্স নিয়ে একজন উপদেষ্টার বক্তব্য আমি এর আগে বলেছিলাম, আরও একজন উপদেষ্টা, তিনি আরও বেশি গুরুত্বপূর্ণ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই মব ভায়োলেন্সের ব্যাপারে বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের আরও অনেক কঠোর হতে হবে, আমাদের কঠোর হওয়ার সময় এসেছে, এখানে যে কোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে। সরকারের এই বিলম্বিত উপলব্ধির কারণ কি বলে মনে করেন? আরে বিলম্বিত তো পরে, মূল জায়গায় আসেন, সেটা হচ্ছে কাদের উনি কঠোর করবেন, কাদের উনি কঠোর করবেন? যারা মব ভায়োলেন্স করছে। না না, দমনের জন্য। জি, দমনের জন্য কাদের? আইন শৃঙ্খলা বাহিনী। আচ্ছা, এই মুহূর্তে ব্যারাকের বাইরে 20,000 আর্মি আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, ঠিক আছে? এখন এই যে ঘনবসতিপূর্ণ বাংলাদেশ, হ্যাঁ, 18 কোটি লোক ছোট্ট একটা জায়গার মধ্যে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, একটা রিমোট এলাকায়
কি হচ্ছে না হচ্ছে, এই আর্মির কি যাওয়া সম্ভব? সম্ভব না। আচ্ছা, সেই জন্য প্রশিক্ষিতও না। বলছি শুনেন, পুলিশ ধরেন, পুলিশ তো ইনঅ্যাক্টিভ, এটা স্পষ্ট যে পুলিশ ইজ নন কোঅপারেটিং দি প্রেজেন্ট গভর্নমেন্ট, এটা স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাইলে এই যে 20,000 আর্মি ব্যারাকের বাইরে, এইটা 56,000 বর্গ মাইলের কয়টা জায়গায় আপনার উপস্থিত হয়ে মব ভায়োলেন্স ঠেকানোর জন্য সক্ষম? আচ্ছা, এখন তাই কি হচ্ছে দেখেন, এখন টার্গেটেড জায়গায় গিয়ে আপনার আর্মি গিয়ে ইয়ে করছে। যেমন আর্মি চিফের আত্মীয়র বাসায় যারা ইয়ে করছে, ভায়োলেন্স করছে ইত্যাদি, তাদেরকে কিন্তু ধরে পেটানো হয়েছে। হ্যাঁ, তাদেরকে ধরে পিটানো হয়েছে, যেহেতু আর্মি চিফের আত্মীয়। অথবা একজন ব্রিগেডিয়ারের আত্মীয়র বাসায় বা দূর সম্পর্কে তস্যসূত্রে আত্মীয়, সেটাও হয়ে যাবে। বা একজন কর্নেলের, এটা হয়ে যাবে, তারা পার্সোনালি নিয়ে নেবেন ওরা। কিন্তু এই যে বিশাল 56,000 বর্গ মাইল, একটা যেমন আমাদের পাটগ্রাম উপজেলার একটা ইউনিয়নের নাম হচ্ছে জগৎবের, মানে এটা জগতের বাইরে, জগৎবের মানে হচ্ছে জগতের বাইরে ওইটা। তা ওই এলাকায় আপনার যদি মব ভায়োলেন্স হয়, তাহলে আর্মি কি করবে? আর্মি তো বড়জোর উপজেলায় থাকতেছে, হ্যাঁ, উপজেলা লেভেলে থাকতেছে বড়জোর, সব উপজেলায় নাই, এত আর্মি তো আপনি পাবেন না। সুতরাং দেখেন বর্তমান অবস্থাটা দেখেন নাজমুল ভাই, আপনার সাথে আমার 2 বছর আগে একটা পার্সোনাল ব্যাপার নিয়ে, আপনি পলিটিক্স করেন না, আমিও করি না, পার্সোনাল ব্যাপার নিয়ে আমার একটা বিরোধ হয়েছিল আর কি। এখন আমি কি করব জানেন, আমি 10,000 টাকা খরচ করে আপনার বাড়িটা ভেঙে দিব, কিছু মপ জোগাড় করে। বলি আপনাকে, 5,000 টাকা দিব 20-25টা টোকাইকে, আর 5,000 টাকা দিব কয়েকটা বয়স্ক মানুষ দিয়ে আপনার বাসায় যাব। আমি যাব না, ওখানে একটা নেতা থাকবে, গিয়ে বলবে যে আপনার বাসায় তো স্বৈরাচারের দোসর আছে, আমরা খবর পাইছি, আপনার বাসা খুঁজবো এখন। তো আপনি বলবেন যে কোথায় ভাই, কিসের স্বৈরাচারের দোসর ভাই, কি? না না, আমাদের খবর আছে, এই ঢুকো। ভাঙচুর করে গিয়ে দেখলো যে পাইলট এলো না কাউকে, যে তখন বললো যে কোথায় রাখছেন, পালায় রাখছেন, ইন্ডিয়া পাচার করে দিছেন বা ই করে দিছেন ইত্যাদি, এই ভাঙো। কেউ আসবে না, নোবডি উইল কাম। পুলিশও আসে না, পুলিশও আসবে না। দিস ইজ বাংলাদেশ, উই আর লিভিং ইন সাচ এ কান্ট্রি নাও। হ্যাঁ, এবং এইখানে লম্বা লম্বা কথা বলতেছেন আসিফ নজরুলরা, মানে সব কিছুর একটা সীমা থাকা উচিত। আমরা কি ট্যাক্স দেই না? আমরা কি নাগরিক মানে নিয়ম কানুন মেনে চলি না? আমরা কি ট্রাফিক আইন মেনে চলি না? আমরা সব নিয়ম কানুন মেনে চলতেছি না? কেন নিরাপত্তা পাবো? কেন আমরা নিরাপত্তা পাবো? কি কারণে? এগুলো ফাজলামো, মানে যা চলতেছে। এবং এটা তো স্টেট অফ নেচার হবসের, এটা তো প্রকৃতির রাজ্য। আপনি নিশ্চয়ই পলিটিক্যাল সায়েন্স পড়ছেন, প্রকৃতির রাজ্য। এখানে প্রকৃতির রাজ্যে কি হয়, এই যে যে যার মতো, যেহেতু আইন নাই, যেহেতু না রাষ্ট্রপূর্ব অবস্থা আর কি, আইন নাই কানুন নাই, যে যা পারতেছে মানে করতেছে। হ্যাঁ, মানে এটা একটা এই ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন। 53 বছর আমরা 15 বছরের ফ্যাসিস্ট শাসন দেখছি, ওটাও একটা দুঃশাসন। এটা লুটপাট হয়েছে, হত্যা হয়েছে, এই হয়েছে, সব হয়েছে। কিন্তু এই ধরনের অ্যাবনর্মালসি, মানে স্বাভাবিক যে অস্বাভাবিকতা, এই অস্বাভাবিকতা কিন্তু 15 বছর ছিল না। হ্যাঁ, এরকম ছিল না। এটা অন্য ধরনের দুঃশাসন। হ্যাঁ, এটার নেচারটাই ভিন্ন, এখনকারটা নেচারটাই ভিন্ন। হ্যাঁ, যেমন ধরেন 15 বছরের সময়টা আমি বলছি, 15 বছরে কি হয়েছে? 15 বছরে টার্গেট করছে কে? একটু শেষ করি। শেখ হাসিনা টার্গেট করছে বিএনপি, জামাত। তো যে একটা মানে ফেসবুকে স্ট্যাটাস দিছে হাসিনার বিরুদ্ধে, সে টার্গেট, যেই সরকার বিরুদ্ধে তাদেরকে টার্গেট। কিন্তু ভাস্ট মেজরিটি অফ দি পপুলেশন, হ্যাঁ, ভাস্ট মেজরিটি, মানে ওটা কি বলে, ওশেন অফ হিউম্যানিটি, যারা সরকারের জন্য কোনো থ্রেট না, তারা কিন্তু নিরাপদ ছিল। কিন্তু এখন এভরি সিঙ্গেল পারসন ইন বাংলাদেশ ইজ আনসেফ। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। হাবিবি, আপনার কাছে যেটা শুনবো, অপরাধ বৃদ্ধির জন্য সরকার দায়ী করছে পতিত স্বৈরাচারকে। প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন, সবশেষ নারী দিবসও বলেছেন, যে তারা বিপুল অর্থ খরচ করে এই পরিস্থিতি তৈরি করছে। অনেকে আবার বলছে যে না, সরকারের ব্যর্থতার কারণে এই অবস্থাটা হচ্ছে। আপনি কি মনে করেন যে এই পরিস্থিতির জন্য সরকারের দায় কতখানি, পতিত স্বৈরাচারের দায় কতখানি, বা অন্য কোনো পক্ষ? আপনার দলের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে এটা সেটা করার, সব পক্ষ মিলিয়ে যদি বলি, আসলে মূল দায়টা কার এই পরিস্থিতি তৈরি? মূল দায়টা সরকারের। এবং মাহবুব ভাইয়ের কথা এই ধরে একটা কথা বলে, যে আগে যে নিরাপদ ছিল সাধারণ জনগোষ্ঠী, এখন প্রত্যেকেই আতঙ্কিত। এই কথাটার সাথে কিন্তু আমি একমত। আপনি দেখেন, সাইফুর সাগর ফেস দ্য পিপুল, জনপ্রিয় একটা শো,
সেখানে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, জীবন বাজি রেখে যুদ্ধ করতে গেছেন, যিনি কোম্পানি কমান্ডার ছিলেন, যিনি এমপি ছিলেন, ছাত্ররাজনীতি করেছে, বারবার জেলে গেছে আন্দোলন সংগ্রামের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য, বিগত 15.5 বছর এলাকায় যেতে পারে নাই আমরির অত্যাচার নির্যাতনের কারণে, বাড়ি ছাড়া ঘর ছাড়া ঈদ করতে পারে নাই। উনি একটা টক শোতে ছিলেন, টক শোতে একজন ওনার প্রতিপক্ষ বলে বলছেন যে বিএনপি লুট করে, এই করে সেই করে, নানান কাহিনী টাহিনী বলছে। তো যিনি বললেন আমার সাথে পড়লে আমি দেখতাম সে কীভাবে কতগুলো বলে। এই যে 15 বছর আমরা নির্যাতিত হলাম, গুম হলাম, খুন হলো, আমাকে ধরতে পারেন আমার ছোটো ভাই বুধুকে ধরে নিয়ে যায়, যে প্রতিদিন ইলেকট্রিক শক দিত আর প্রতিদিন পিটাতো, তোর ভাইকেও আছে, তোর ভাইকেও আছে। আমি একটু লুকাইছিলাম এই যে এবার আমাদের সময় এ কথা সব ভুলে গেছে। ম্যাডাম খালেদা থেকে বিনা কারণে 5টা 5.5 জেল থাকতে হলো, শেষ করে তারেক রহমান দেশে আসতে পারেন নাই, যার বাবা মহান স্বাধীনতা ঘোষণা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, সব ভুলে গেছে। আমাদের ইলিয়াস আলী, আমাদের চৌধুরী আলম থেকে সেখানে হুমায়ুন, সব ভুলে গেছে। বলে ফেললেন তো বিএনপি লুট করতে, বিএনপি যে ঘর বাড়ি ভেঙে তছনছ করে নিয়ে চলে গেছে, পুকুর মাছ নিয়ে গেছে, সেরকম না। সেখানে ফজলুর ভাই কথা বলতে গিয়ে একটা কথা বলে ফেলেছে। তার জন্য অ্যাডভোকেট ফজলুর রহমানের কুশপুত্র দাহ করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছবি পড়তে হবে। কে অধিকার দিল? কে অধিকার দিল এটা? যে একজন বীর মুক্তিযোদ্ধা একটা টক শোতে একটা কথা বলেছে। আমাকে যেমন টক শোতে বাংলাদেশে সর্বপ্রথম আমাকে টক শো থেকে ধরে নিয়ে গেল 2015 সালে 12 জানুয়ারি। সেই মামলা আমার সাজা হয়েছে, সেই সাজা হয়েছিল আমার 2 বছর। বাংলাদেশ প্রথম সাজা আমাকে দিয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছিলেন যিনি, আমি সত্য কথাই বলেছিলাম। তো সেই মামলা তখন বাতিল হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, ভুয়া প্রমাণিত হয়েছে। সেই মামলা আমি বিচারকের বিরুদ্ধে বলেছিলাম। কী বলেছিলাম আমি বলেছিলাম আপনার মা বেঁচে থাকলে জিজ্ঞাসা করেন, মা আম্মা এত বছর বয়স্ক একজন ভদ্র মহিলা যিনি প্রধানমন্ত্রী 3 বার, তাকে আমি সাজা দিয়েছি, যিনি চলতে পারে না, উঠতে পারে না, ঠিক মতো কাপড় পরতে পারে না। সাজাটার সময় অভিমতটা কি? আপনার অভিমতটা কি? আপনার মা নিশ্চয়ই বলবেন যে তোমার মতো একজন বিচারককে পেটে ধারণ করে গর্ভে ধারণ করে আমি গর্ব অনুভব করতাম। আজকে তুমি যে কাজটা করছো কুলাঙ্গারের মতো কাজ করছো, তাই তোমার মতো কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করা আমার উচিত হয়নি। এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে সাজা দিয়ে দিল, আমাকে ডাকলো। আর কি বলেছিলাম যে আপনি যে সাজা দিয়েছেন অন্যায়ভাবে, ম্যাডাম খালেদা মৃত্যু শেষ করে মৃত্যুপথ যাত্রী, আপনার কারণে সরকার জামিন দিচ্ছে না, তাই আমি যতদিন ক্ষমতা আছে ততদিন আপনাদেরকে আপনি বেঁচে থাকবেন, যেদিন থাকবে না মরতে হবে। আর কি মরেছে, তাকে সাজা দিল। এখন আমাদের মতো লোক, ফজলু ভাইয়ের মতো লোক, তাদেরকে কথার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে দেশটা উদ্ধার করে ফেলেছে। এই কুশপুত্র দাহ করা এবং এটা সরকারের আমি দৃষ্টি আনতে চাই। জি, আপনি দেখতে হবে এটা কারা। জি, অবশ্যই অনেক ধন্যবাদ হাবিব ভাই এবং মাহবুব ভাই, যারা শুরু থেকে দেখেছেন বা পরে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়।